আজকে থেকে শুরু হবে আমাদের জিকে কিলার। এই জিকে কিলারে থাকবে জিওগ্রাফি, হিস্ট্রি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ ডাব্লিউবিপি এবং কেপির জন্য যতগুলো সাবজেক্ট প্রয়োজন হয় জিকে এবং জিএস এর অধীনে প্রত্যেকটা আমরা কিন্তু আমাদের চ্যানেলে পুরোপুরি ফ্রি অফ কস্টে করাবো। তোমরা প্রত্যেকটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে থাকো। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের বিস্তার কোন অক্ষাংশের মধ্যে অবস্থিত? দেখো, আমরা যদি অক্ষাংশ অনুসারে দেখি, ভারতের অবস্থান দেখি, ভারতে বিশেষ করে দুটি অক্ষরেখা বা অক্ষাংশ অতিক্রম করে, মেন দুটি। কোথায়? আমরা দেখব সবার উত্তরে একটা অক্ষাংশ এবং সবার দক্ষিণে একটা অক্ষাংশ অতিক্রম করে। দেখো, এই যে সবার দক্ষিণে আমার দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, সেই কন্যাকুমারীর মধ্য দিয়ে একটি অক্ষরেখা যায় যার মান 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এবং ভারতের একদম উত্তরের দিকে সিয়াচেন হিমবাহ, সেই সিয়াচেন হিমবাহের উপরে আছে আমার ইন্দ্রাকল, সেই ইন্দ্রাকলের উপরে যাচ্ছে আমার আরেকটি বলতো অক্ষরেখা যার মান 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। তাহলে কি বলা হলো বলো? ভারতের একদম দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, সেই কন্যাকুমারীর উপর দিয়ে যাচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, এবং সবার উত্তরে ইন্দ্রাকলের উপর দিয়ে যাবে আমার কত? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এবার দেখো, আরও তোমাকে জানতে হবে যে পরীক্ষায় তোমাকে আসে দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশ আসে, আমরা তখন কি করব? তখন আমরা করব, দেখো, ভারতের একদম পশ্চিমতম বিন্দু নাম হচ্ছে তোমার গোহারমতি। গোহারমতি, তো এই গোহারমতির মধ্য দিয়ে একটা দ্রাঘিমা রেখা অতিক্রম করে যার মান 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, কিন্তু ইস্ট, এগুলো নর্থ, এটা আমার ইস্ট। এবং সবচেয়ে পূর্ব দিকে আমার একটা দ্রাঘিমা রেখা অতিক্রম করে একদম অরুণাচল প্রদেশের শেষ পয়েন্ট আমরা যদি দেখি পূর্বতম বিন্দু, তার নাম কিন্তু কিবিথু। কি বলো? কিবিথু। এই কিবিথুর মধ্য দিয়ে যে দ্রাঘিমা রেখা অতিক্রম করে যার মান 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তাহলে আমার অক্ষাংশ অনুসারে যদি দেখো, তাহলে কত থেকে? একদম 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ আমার কি এটা অক্ষরেখা। এবং যদি দেখো তুমি দ্রাঘিমা রেখা অনুসারে, তার দ্রাঘিমা রেখা অনুসারে কত হয় বলো? আমার 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট কি বলো ইস্ট। তাহলে এটা আমার দ্রাঘিমা রেখা, এটা আমার অক্ষরেখা। তাহলে আমার চেয়েছে অক্ষরেখা অনুসারে, তাহলে অক্ষরেখা অনুসারে কিভাবে দেখো? তাহলে উত্তর দেখো 37 ডিগ্রি 6 মিনিট নর্থ বা উত্তর থেকে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, তাহলে সঠিক উত্তর হবে অ্যান্সার সি হবে। দেখো, তাহলে ভারতের অক্ষাংশ কতর মধ্যে বলো? 8 ডিগ্রি 4 মিনিট থেকে একদম উপরে কত 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। চলো পরেরটা দেখি আমরা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে বর্ষা প্রথমে পৌঁছায়? দেখো, আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের এই উপকূলকে বলা হয় মালাবার উপকূল। কি বলতো? মালাবার উপকূল। মালাবার উপকূল। তাহলে এই যে মালাবার উপকূল, এই মালাবার উপকূলে জুন মাসের প্রথম দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম এসে বৃষ্টিপাত ঘটায়। তাহলে কোন বৃষ্টিপাত? আমরা বলবো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জুন মাসের প্রথম দিকে মালাবার উপকূলে এসে প্রথম বৃষ্টিপাত ঘটায়, এবং এই উপকূলের প্রধান রাজ্য হচ্ছে আমার কেরালা। কেরালা, অর্থাৎ তাহলে আমার এখানে কত ধরনের প্রশ্ন হবে? কত ধরনের প্রশ্ন দেখো। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোথায় তাহলে প্রথম বৃষ্টিপাত ঘটায়? কেরালা রাজ্যে। বা যদি বলে উপকূল বলে, আমরা বলবো মালাবার উপকূল। যদি বলে ভারতবর্ষে প্রথম কোন বায়ু বৃষ্টিপাত ঘটায়, আমরা বলবো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ক্লিয়ার হলো? তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে আসবে কিন্তু। এবং দেখো, এই যে প্রথম যে বৃষ্টিপাত ঘটায়, একে একটা নাম দেওয়া হয়েছে, তার নাম বার্স্ট অফ মনসুন। বার্স্ট অফ মনসুন। ক্লিয়ার হলো? তাহলে প্রথম যে বৃষ্টিপাত কেরালাতে ঘটায়, সেই কেরালার ঘটিত বৃষ্টিপাত বলা হয় তোমার বার্স্ট অফ মনসুন বলা হয়।
তাহলে উত্তর কি হবে বলো আমার? কেরালা উত্তর হবে। তাই নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে বর্ষা প্রথমে পৌঁছায় কেরালা রাজ্যে, অথবা যদি তোমার কোনো প্রশ্ন আসে আমার অ্যান্সার থাকে কি বলো তো, অপশন থাকে আমার মালাবার উপকূল। তা মালাবার উপকূলও কিন্তু তোমার আসবে। তাহলে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, বা কেরালা বা তোমার মালাবার উপকূল। আচ্ছা, পরেরটা চলো। কয়লা সর্বাধিক কোথায় ব্যবহৃত হয়? দেখো আমাদের দেশে কয়লা বিশেষ করে তোলা হয় বা উৎপাদন বা প্রোডাকশন করা হয় শুধুমাত্র এনার্জি বা বিদ্যুৎ তৈরির জন্য। কি তৈরি? বিদ্যুৎ তৈরির জন্য। উত্তর কি হবে? বিদ্যুৎ উৎপাদনে। তাহলে আমাদের দেশে কয়লা প্রোডাকশন করা হয় মেনলি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার জন্য। এবার যদি দেখি আমরা কয়লা সম্পর্কে দেখি, যে কয়লা প্রধানত আমরা দেখব কয় প্রকারে। দেখো কয়লা অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট, তার প্রথম কয়লার প্রকার হয় অ্যান্থ্রাসাইট। তারপরে কি বিটুমিনাস, বিটুমিনাস। থার্ড হচ্ছে তোমার লিগনাইট, লিগনাইট। এবং তারপর তোমার পিট কয়লা। কি বলো? পিট কয়লা। তাহলে কয়লার ভাগগুলো কি কি বলো? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা। এবার এই যে অ্যান্থ্রাসাইট, এই অ্যান্থ্রাসাইট কিন্তু সবচেয়ে উন্নত মানের কয়লা। তাহলে অ্যান্থ্রাসাইট কি হবে আমার? সবচেয়ে উন্নত মানের কয়লা, সবচেয়ে উন্নত মানের কয়লা। ক্লিয়ার হলো? তাহলে উন্নত মানের সবচেয়ে কয়লা কি? অ্যান্থ্রাসাইট। এবং সবচেয়ে তোমার লো কোয়ালিটির, অর্থাৎ সবচেয়ে অনুন্নত মানের কয়লা কে বলো তো? পিট কয়লা। তাই আমার লোয়েস্ট, লো কোয়ালিটি, সব থেকে লো কোয়ালিটি, সব থেকে লো কোয়ালিটি। এবার দেখো এখানে পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে, কি বলতো? বলবে যে আমাদের ভারতের কয়লা সাধারণত কোন ধরনের হয়? আমরা মনে রাখবে সবসময় বিটুমিনাস, বিটুমিনাস সবচেয়ে বেশি পাওয়া যায় বিটুমিনাস। তাহলে ভারতের যদি পরীক্ষায় আসে যে ভারতে সবচেয়ে কোন ধরনের কয়লা আমরা বেশি দেখতে পাই, মনে রাখবে বিটুমিনাস ধরনের কয়লা দেখতে পাই। এবং মনে রাখবে এই যে কয়লা সব থেকে আমরা বেশি পাই কোন রাজ্যে? মনে রাখবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড আমরা সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করি। তাহলে অনেকগুলো প্রশ্ন দেখো এখানে। তাহলে কয়লা কোথায় আমার কাজে লাগে? বিদ্যুৎ উৎপাদনে। কয়লার ভাগগুলো কি কি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। সবচেয়ে উন্নত মানের কয়লা কি? অ্যান্থ্রাসাইট। সবচেয়ে লো কোয়ালিটির কয়লা কি? পিট। সবচেয়ে ভারতের কোন ধরনের কয়লা পাবো আমরা? বিটুমিনাস। এবং কয়লা সবচেয়ে বেশি উৎপাদন হয় কোথায়? ঝাড়খণ্ডে। তাহলে উত্তর কি হবে আমার? পেয়েছো আগেই, বিদ্যুৎ উৎপাদনে। ঠিক আছে, চলো পরেরটা দেখি আমরা। আচ্ছা, দক্ষিণ গঙ্গোত্রী কি? দেখো 1983 সাল, মানে 1983 সালে ভারতবর্ষ আন্টার্কটিকা চুক্তির আওতায় আন্টার্কটিকাকে গবেষণা করার লক্ষ্যে একটা গবেষণা চালু করে, যে গবেষণাটার নাম ছিল দক্ষিণ গঙ্গোত্রী। দক্ষিণ গঙ্গোত্রী অর্থাৎ তাহলে দক্ষিণ গঙ্গোত্রী কি? তাহলে দক্ষিণ গঙ্গোত্রী হলো আন্টার্কটিকা, যে দক্ষিণ দিকে, পৃথিবীর দক্ষিণ দিকে যে আন্টার্কটিকা, সেই আন্টার্কটিকাকে গবেষণা করার লক্ষ্যে এই অভিযানটা শুরু করা হয় দক্ষিণ গঙ্গোত্রী। এর পরবর্তীকালে 1990 সালে আরেকটি অভিযান ভারতবর্ষ চালু করে বা শুরু করে, যার নাম মৈত্রী, যার নাম কিন্তু মৈত্রী। এরপরে আবার 2012 সালে আরেকটি অভিযান শুরু করে, যে অভিযানটির নাম ভারতী। তাহলে তিনটি অভিযান খুব ভালো করে মনে রাখবে। 1983 সালে দক্ষিণ গঙ্গোত্রীর প্রথম, তাই এটি ভারতের প্রথম অভিযান, এটি ভারতের প্রথম অভিযান বা গবেষণা কেন্দ্র, বা এটি ভারতের প্রথম আন্টার্কটিকা গবেষণা কেন্দ্র বা প্রথম অভিযান। সেকেন্ড কি বলো? মৈত্রী 1990 সাল। থার্ড কি বলতো? ভারতী 2012 সাল। ঠিক আছে, চলো পরেরটা দেখি। ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মনে রাখবে কার্নাল। কোথায় কার্নাল? হরিয়ানায়। তাহলে হরিয়ানার কার্নালে অবস্থিত, হরিয়ানা। তাহলে হরিয়ানার কার্নালে অবস্থিত কি বলো? ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত কিন্তু। পয়েন্টটা দেখে, নিচের কোন গ্রহের উপগ্রহ নেই? নিচের কোন গ্রহের উপগ্রহ নেই? মনে রাখবে বুধ,
ও শুক্র, বুধ ও শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই, উপগ্রহ নেই। তাহলে বুধ এবং শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই। পরীক্ষায় দুটাই প্রশ্ন এসেছে কিন্তু আমার, কখনো বুধ কখনো আমার শুক্র পরীক্ষায় আসে কিন্তু। আচ্ছা, আবার যদি বলি দেখো তাহলে সবচেয়ে উপগ্রহ কার বেশি, মনে রাখবে শনি। তাহলে শনি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ। তাহলে কি বলো, শনি গ্রহ, এই শনি গ্রহের সবচেয়ে বেশি কিন্তু উপগ্রহ থাকবে। এবং আমরা যদি বলি যে সবচেয়ে বড় উপগ্রহ কোনটি, সবচেয়ে বড় উপগ্রহ কোনটি, তাই সবচেয়ে বড় উপগ্রহ না গ্রহ, সবচেয়ে বড় গ্রহ কোনটি, মনে রাখবে বৃহস্পতি। কি বলতো, বৃহস্পতি। তাহলে এখানে আমরা তিনটি পয়েন্ট খুব ভালো করে জানবো। কি কি জানবো আমরা, তিনটি পয়েন্ট জানবো আমরা, যে যে সময় বুধ এবং শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই। সেকেন্ড আমরা জানবো শনির সবচেয়ে বেশি উপগ্রহ, এবং 3 নম্বর জানবো আমরা সবচেয়ে বড় গ্রহ কি হবে, বৃহস্পতি হবে। তাই আমার তিনটি পয়েন্ট খুব ভালো করে তোমরা মনে রাখবে। উত্তর কি হবে বলো, উত্তর হবে আমার শুক্র। পয়েন্টটা দেখো, কোন পাশ শ্রীনগরকে লের সঙ্গে যুক্ত করে। তাহলে শ্রীনগর এবং লে এই দুটোকে যুক্ত করে, মনে রাখবে জজিলা পাস। কোন পাস, পরীক্ষা একদম প্রচুর এসছে পরীক্ষাতে, যে পরীক্ষায় ঘুরিয়ে দেবে যে জজিলা পাস কোন দুটি শহরকে যুক্ত করে। আমরা বলবো লাদাখের লে আর জম্মু কাশ্মীর শ্রীনগর, বা বলবে উল্টে বলছে আবার শ্রীনগর এবং লে এই দুটোকে কে যুক্ত করে, জজিলা পাস কিন্তু যুক্ত করে। এবং দেখো এখানে মানা পাস, তাহলে মানা পাস কোথায়, মানা পাস আমার উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড আমার মানা পাস। রোটাং পাস কোথায়, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ আমার, হিমাচল প্রদেশ বলো রোটাং পাস। আর নাথুলা পাস কোথায়, সিকিম, নাথুলা পাস সিকিম। তাহলে এখানে কি হবে উত্তর, শ্রীনগর থেকে লেগে যুক্ত করে জজিলা পাস। তাহলে জজিলা পাস কোথায়, আমরা বলবো জম্মু কাশ্মীর অ্যান্ড কি বলবো আমরা লাদাখ, লাদাখ। লাদাখ। আচ্ছা, তাহলে জজিলা পাস কোথায়, জম্মু কাশ্মীর এবং লাদাখে। নাথুলা পাস কোথায়, সিকিমে। রোটাং পাস কোথায়, হিমাচল প্রদেশ। মানা পাস কোথায়, উত্তরাখণ্ড। একদম প্রত্যেকটা পরীক্ষা এসছে কিন্তু তোমরা ভালো করে এগুলো লক্ষ্য রাখবে সব। চল পয়েন্টটা দেখি আমরা। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার সঙ্গম স্থলে গঠিত ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি। তাহলে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই তিনটি নদী মিলে কিন্তু তৈরি হয় কি বলতো, ভারতের সবচেয়ে বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। এই সুন্দরবন আমার কি, পৃথিবীরও সবচেয়ে বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ। তাহলে এটি ভারতেরও সবচেয়ে বৃহত্তম বদ্বীপ, আবার পৃথিবীরও সবচেয়ে বৃহত্তম বদ্বীপ। আবার দেখো এই যে সুন্দরবন, এই সুন্দরবন কোথায় অবস্থিত, পরীক্ষায় যদি আসে মনে হবে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত আমার সুন্দরবন, বা পশ্চিমবঙ্গে অবস্থিত কে বলতো, সুন্দরবন। এবং এর অনেকটা পার্ট কিন্তু বাংলাদেশে, সব ম্যাক্সিমাম পার্ট কিন্তু বাংলাদেশ। সুন্দরবনের অধিকাংশ অংশ বাংলাদেশে এবং এর কিছুটা অংশ কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে অবস্থিত। এবার যদি দেখি যে এই সুন্দরবন কিসের জন্য বিখ্যাত, দেখো সুন্দরবন বিখ্যাত ম্যানোগ্রোভ ফরেস্টের জন্য, বা ম্যানোগ্রোভ উদ্ভিদের জন্য, ম্যানোগ্রোভ উদ্ভিদের জন্য বিখ্যাত। তাহলে পরীক্ষায় আসবে যে সুন্দরবন কোন উদ্ভিদের জন্য বিখ্যাত, বা কোন উদ্ভিদ দেখতে পায়, মনে হবে ম্যানোগ্রোভ ফরেস্ট। এবং পরীক্ষায় এটাও প্রশ্ন আসে, কি প্রশ্ন আসবে, পরীক্ষায় আসবে ভারতে সবচেয়ে ম্যানোগ্রোভ ফরেস্ট বা উদ্ভিদ কোথায় দেখতে পাই, আমরা মনে রাখবো কোথায়, সুন্দরবনে। তাহলে কি বলবো আমরা, এই ম্যানোগ্রোভ ফরেস্ট এখানে সবচেয়ে বেশি দেখা যায়, সবচেয়ে বেশি আমরা দেখতে পাই কোথায় বলতো, সুন্দরবনে। এবং দেখো এই সুন্দরবনকে রিসেন্টলি 2019 সালে রামসার সাইটে পরিণত করা হয়, রামসার সাইটের দরজা দেওয়া হয়, রামসার সাইটে, রামসার
রামসার সাইটের দরজা দেওয়া হয়। বুঝালো? তাহলে আমরা এখানে কি কি শিখেছি দেখো। তাহলে ভারত তথা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ কি হবে? সুন্দরবন। এই সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য বিখ্যাত। এই সুন্দরবন কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে অবস্থিত। এই সুন্দরবন কি বলতো সব থেকে বেশি কোন দেশ শেয়ার করবে? বাংলাদেশ। তো এতগুলো প্রশ্ন তোমরা ভালো করে দেখবে এবং 2019 সালেকে রামসার সাইটের দরজা বা অধিকার দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা লক্ষ্য রাখবে সব। চলো কয়টা দেখি। নিম্নলিখিত কোন কাল্পনিক রেখাটি ভারতে প্রায় সমানভাবে ভাগ করে? তাহলে ধরো আমাদের ভারতবর্ষ, এটা আমাদের ভারতবর্ষ। তাহলে আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষের মাঝখান দিয়ে একদম এইভাবে কিন্তু কি বলতো 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি নর্থ অক্ষরেখা অতিক্রম করে। কি বললাম কথাটা? আমি বললাম আমাদের ভারতবর্ষের মাঝখান দিয়ে 23.5 ডিগ্রি অক্ষরেখা কি বলো অতিক্রম করে এবং এর নামে কিন্তু কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। তাহলে কি হলো আমার, যে ভারতের মাঝখান দিয়ে 23.5 ডিগ্রি নর্থ অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে এবং এটি মোড়াবে টোটাল 8টি রাজ্য, টোটাল 8টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে। কোন কোন রাজ্য? তাহলে আমি যদি লিখি রাজস্থান, রাজস্থান প্রথমে গুজরাট থেকে বলি, প্রথমে আমরা বলবো গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম। তাহলে 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তোমার এদিকে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরামের মধ্য দিয়ে। তাহলে 8টি রাজ্য তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ প্রত্যেকটা পরীক্ষায় আসে প্রশ্ন করবে যে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না, আবার বলবে কোন রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে। তোমাকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মনে রাখতে হবে একদম। তাহলে আমার এখানে তাহলে কি উত্তর হবে? তাহলে কোন কাল্পনিক রেখাটি ভারতের প্রায় সমানভাবে ভাগ করে? তাহলে দেখো উত্তরটা দেখে নাও তুমি কত, কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, এখানে দেখো বিষুব রেখা, তাহলে বিষুব রেখার মান কত মনে রাখবে? 0 ডিগ্রি। আর মকরক্রান্তি রেখা, এই মকরক্রান্তির মান মনে রাখবে 23.5 ডিগ্রি সাউথ। নর্থকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা আর সাউথকে বলা হয় মকর ক্রান্তি রেখা। আচ্ছা চলো পরেরটা দেখি। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? তাহলে পৃথিবীর গড় ব্যাসার্ধ হয় 6370 কিলোমিটার। উত্তর কত? অপশন ডি। কারেওয়া গঠন কোন অঞ্চলে দেখা যায়? দেখো কারেওয়া আমার যে কাশ্মীর ভ্যালি বা উপত্যকা, এই কাশ্মীর উপত্যকা, আবার বলি আমি যে কাশ্মীর উপত্যকা বা কাশ্মীর ভ্যালি, এই কাশ্মীর ভ্যালির যে হ্রদ, সেই হ্রদের মধ্যে নুড়ি, কাকর, বালি এই সমস্ত সঞ্চিত হয়ে একটা ভূমি গঠন করে, সেই ভূমির নাম হয় কিন্তু কারেওয়া। তাহলে কারেওয়া কি? তাহলে কোথায় দেখতে পাই? বলবো আমরা কাশ্মীর উপত্যকাতে। তাহলে কাশ্মীর উপত্যকায় যে পূর্বে অর্থাৎ প্রাচীন যুগে যে হ্রদ, সেই হ্রদের উপর বিভিন্ন নুড়ি, কাকর, বালি জমে গিয়ে যে একটা ভূমি গঠন করে, সেই ভূমিকে বলা হয় কি বলতো আমার? এদিকে কারেওয়া। এবার দেখো এই যে কারেওয়া, এই কারেওয়া একটা বিশেষ জিনিসের জন্য বিখ্যাত, তার নাম কি বলতো? জাফরান চাষ হয়। জাফরান বা ইংলিশে বলো আমরা স্যাফরন। তাহলে জাফরান বা স্যাফরন অর্থাৎ বিরিয়ানিতে যে আমরা একটা জিনিস দিয়ে দেখবো লাল লাল টাইপের, সেই তাকে বলে জাফরান বা স্যাফরন। এই জাফরান বা স্যাফরনের জন্য বিখ্যাত কিন্তু কারেওয়া। এবং বিশেষ করে পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে একটা স্পেশাল জায়গার নাম, তার নাম কিন্তু পাম্পোর। কি নাম? পাম্পোর নাম কিন্তু, পাম্পোর। তাহলে আমার উত্তর কী হবে বলো? এখানে কাশ্মীর হিমালয়। তাহলে কারেওয়া গঠন কোন অঞ্চলে দেখবো আমরা? কাশ্মীর হিমালয় দেখবো আমরা। তাহলে আমরা কি বলি আবার? কারেওয়া গঠন কোন অঞ্চলে দেখতে পাবো? কাশ্মীর হিমালয়। কারেওয়াতে কোন ধরনের চাষ বেশি হয়? জাফরান চাষ। তারপরে বলবো আমরা কারেওয়া বিশেষ যে জায়গা বা জাফরান যে জায়গাতে তৈরি হয়
নাম কি? পাম্পোর। আমরা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু মনে রাখবে এগুলো সব। পরেরটা দেখো, নিচের কোন নদীগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? দেখো তাহলে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে বিশেষ করে আমরা 3টি নদীতে পরীক্ষায় আসবেই, যে 3টি নদী পরীক্ষায় আসে মনে রাখো। মনে রাখবে নর্মদা, তাপ্তি, এবং আমরা মনে রাখবো কি বলতো, দামোদর নদী। তাহলে নর্মদা, তাপ্তি এবং দামোদর এই 3টি নদীর মেন কিন্তু আমার রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবার অনেকে বলবে স্যার গ্রস্ত উপত্যকা মানে কি? দেখো গ্রস্ত উপত্যকা মানে হলো যখন কোনো একটা ল্যান্ডে ধরো কোনো কারণে একটা প্লেট টেকনোটিক কোনো একটা প্লেট সরে গেল, তখন কি হয় মাঝের অংশটা বসে যায়। এই মাঝের অংশতে বসে যাওয়ার ফলে ওই যে একটা গর্তে বা একটা নালীর সৃষ্টি হয় বা একটা বড় আমার ড্রেনের সৃষ্টি হয়, সেই ড্রেনটাকে বলা কিন্তু গ্রস্ত উপত্যকা। তো এই ড্রেন বরাবর আমার নদী প্রবাহিত হয়, নর্মদা, এদিকে তাপ্তি, আর এদিকে আমার কি বলো, দামোদর নদী। ঠিক আছে, তাহলে আমার উত্তর কি হবে? তাহলে নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয়? তাহলে উত্তর হবে নর্মদা নদী। উত্তর। ভারতের মান সময়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাংশ কোনটি? দেখো আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের মধ্য দিয়ে একটা দ্রাঘিমা অতিক্রম করে, তার মান 82.5 ডিগ্রি ইস্ট। এই 82.5 ডিগ্রি ইস্টকে বলা হয় IST। অনেকে বলবে স্যার ISTর ফুল ফর্ম কি? কারণ পরীক্ষায় আসে, মনে হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে কি বলবো আমরা? ভারতের মাঝখান দিয়ে একটা দ্রাঘিমা রেখা অতিক্রম করে, তার মান 82.5 ডিগ্রি ইস্ট। এই 82.5 ডিগ্রি ইস্টের নাম কিন্তু IST বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এবং এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা IST বা 82.5 ডিগ্রি ইস্ট, এটি প্রধানত উত্তরপ্রদেশের এলাহাবাদ, সেই এলাহাবাদের মির্জাপুর, তার এলাহাবাদের মির্জাপুরের মধ্য দিয়ে অতিক্রম করে। কথাটা ক্লিয়ার পুরো? তাহলে 82.5 ডিগ্রি ইস্ট বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এলাহাবাদের মির্জাপুরের মধ্য দিয়ে অতিক্রম করে। অনেক সময় এই মির্জাপুর অপশন না দিয়ে তোমাদের দেবে নাইনি। উত্তর কখনো দেয় কিন্তু নাইনি বা নৈনি কখন তোমাদের উত্তরে দিয়ে দেয়, সব অপশনে দিয়ে দেয় কিন্তু। তা তোমরা প্রত্যেকটা মনে রাখবে এটা। তাহলে উত্তর কি হয় বলো? 82.5 ডিগ্রি পূর্ব, ইস্ট বা পূর্ব এটা। তাহলে 82.5 ডিগ্রি পূর্ব বা ইস্ট। তারপর দেখো ভারতের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? তাহলে ভারতের মনে রাখবে ভারত তথা পৃথিবীর, তাহলে ভারত এবং পৃথিবী, তাহলে পৃথিবী এবং ভারত, তাহলে পৃথিবী এবং ভারত এই দুটির কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় বলতো? মেঘালয়ের একটা জায়গা ছিল আমার মৌসিনরাম। তাহলে মৌসিনরাম কিন্তু, এই মৌসিনরাম কোথায়? মেঘালয়। কোথায় বলতো? মেঘালয়তে অবস্থিত। মেঘালয়ে 3টি পাহাড় আছে, কি কি? গারো, খাসি, জয়ন্তিয়া। তাহলে মেঘালয়ের 3টি আমার পাহাড় পাবো আমরা, গারো, খাসি, জয়ন্তিয়া। এই খাসি পাহাড়ের দক্ষিণেই মৌসিনরাম অবস্থিত। কি বলো? এই মৌসিনরামটা অবস্থিত কোথায়? খাসি পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে এখানে আমরা কি জানবো? তাহলে এখানে আমরা শিখতে পেলাম যে ভারত তথা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মেঘালয়ের মৌসিনরামে। এবং এই মেঘালয়ের যে মৌসিনরাম কোথায় অবস্থিত? খাসি পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত। ঠিক আছে, এগুলো তাহলে তোমার মনে রাখবে সব, প্রত্যেকগুলো সব। এবং প্রায় বৃষ্টিপাত কত? প্রায় ধরো 11,800 সামথিং একটা মিলিমিটার আছে একটা। ঠিক আছে, 11,800 একটা অ্যাভারেজ ধরে রাখো, একটা 11,800 থেকে একটা অ্যাভারেজ ধরে রাখো একটা, যে 11,800 এখানে বৃষ্টিপাত হয় প্রায়। চল পরেরটা দেখি। গ্রীষ্মকালে ভারতের উত্তর সমতলে যে স্থানীয় বায়ু প্রবাহিত হয়, কোথায়? ভারতের উত্তর দিকে, ভারতের উত্তর সমতলে যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার স্থানীয় নাম কি? দেখো এই স্থানীয় নাম হবে কিন্তু লু।
তাহলে ভারতের উত্তর দিকে এক ধরনের অর্থাৎ গরমকালে বা গ্রীষ্মকালে এক ধরনের গরম হাওয়া, এই লুটা কি এক ধরনের গরম হাওয়া বা বায়ু, এক ধরনের গরম বায়ু। তাহলে এই গরম বায়ু প্রবাহিত হয় ভারতের উত্তর অঞ্চলে, বিশেষ করে কোন কোন রাজ্যতে? মনে রাখবে আমার ইউপি, বিহার, তাহলে ইউপি, বিহার, দিল্লি, রাজস্থান, তো এই সমস্ত অঞ্চলে বা এই সমস্ত রাজ্যে প্রবাহিত হয় একটা গরম বায়ু, তার নাম কিন্তু লু। তার উত্তর হবে কি? লু। এবার দেখো কালবৈশাখী, তাহলে কালবৈশাখী কোথায় হয়? প্রত্যেকে জানো ওয়েস্ট বেঙ্গলে আমার কালবৈশাখী হয়। এবং দেখো এই যে কালবৈশাখী, এই কালবৈশাখীর কিন্তু আরেকটা নাম হয় নর ওয়েস্টার, এর নাম মনে রাখবে নর ওয়েস্টার। ক্লিয়ার পুরো? এর নাম কিন্তু নর ওয়েস্টার নাম। তাহলে কালবৈশাখী কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গলে হয়। এর আরেকটা নাম কি? নর ওয়েস্টার। এবং এর উত্তরের দিকে স্থানীয় বায়ু, যে গরম বায়ু প্রবাহিত হয়, তার নাম কি মনে রাখবে? লু। ভারতের সঙ্গে সর্বাধিক দীর্ঘ স্থল সীমা কোন দেশের সঙ্গে ভাগ করে? তার মানে ভারতের সঙ্গে মনে রাখবে সবচেয়ে বেশি সীমারেখা তৈরি করে বাংলাদেশ, বাংলাদেশ। এবং এই বাংলাদেশের সঙ্গে সব থেকে লার্জেস্ট বর্ডার শেয়ার করে ভারতবর্ষ। কত পরিমাণ দৈর্ঘ্য? মনে রাখবে 4096 কিলোমিটার। প্রত্যেকটা পরীক্ষা এসে কিন্তু। তাহলে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে 4096 কিলোমিটার। এবং এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, এটা বাউন্ডারি শেয়ার করে তোমার 2272 কিলোমিটার। কত কিলোমিটার? 2272 কিলোমিটার। তার মানে এখানে আমার 3 ধরনের প্রশ্ন হলো। কি কি? ভারতের সঙ্গে সবথেকে লার্জেস্ট বর্ডার কে শেয়ার করে? বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে কত বর্ডার শেয়ার করে? 4096 কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গলের সাথে কত করে? 2272 কিলোমিটার। তাহলে প্রত্যেকটা তোমরা দেখবে ভালো করে। তার উত্তর দেখে নে, উত্তর। তার উত্তর কি হলো বলো? তার উত্তর হলো আমার কি হলো? বাংলাদেশ। উত্তর কি আমার? বাংলাদেশ। তাহলে উত্তর আমার। পরেরটা দেখে, উপদ্বীপীয় ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? তাহলে উপদ্বীপীয় ভারতের, উপদ্বীপীয় মানে কি? দক্ষিণ দিকে ভারতের যে ডেকান প্ল্যাটিউ বা দাক্ষিণাত্য মালভূমি, তাহলে এটা আমরা বলতে পারি দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি। তাহলে ভারতের দাক্ষিণাত্য মালভূমি বা উপদ্বীপীয় ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী, যার নাম কিন্তু গোদাবরী, গোদাবরী। ক্লিয়ার হলো? তাহলে গোদাবরী নদী দাক্ষিণাত্য ভারত বা দক্ষিণ ভারত বলতে পারি আমরা, দক্ষিণ ভারত ভাবো আমরা, বা বলবো আমরা দক্ষিণ ভারত। তাহলে দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য মালভূমি বা উপদ্বীপীয়, যাই প্রশ্ন আসবে না কেন, তোমরা কিন্তু ভাববে সবসময় গোদাবরী উত্তর হবে। এবং এই গোদাবরীর লেন্থ 1465 কিলোমিটার। কত বলো? 1465 কিলোমিটার। এবং দেখো এই নদীটা তোমার ভারতের দ্বিতীয় লংগেস্ট নদী। তাহলে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদীকে গোদাবরী। তাহলে প্রথম কে বলো? তাহলে প্রথম তোমার গঙ্গা, প্রত্যেকে জানো গঙ্গা নদী। তার লেন্থ কত? 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার হলো। তাহলে এখানে আমরা কি কি শিখছি দেখো। তাহলে দাক্ষিণাত্য মালভূমি বা দক্ষিণ ভারত বা উপদ্বীপীয়, এর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। যে গোদাবরীর লেন্থ কত হয়? 1465 কিলোমিটার। এবং এটি ভারতের সবচেয়ে দ্বিতীয় দীর্ঘতম নদী। এবং তাহলে প্রথমকে গঙ্গা নদী, যার লেন্থ কত আমার? 2525 কিলোমিটার। আবার দেখো এই যে গোদাবরী নদী, এই গোদাবরী নদীর উৎস কোথায়? তাহলে গোদাবরী নদীর উৎস মনে রাখবে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর, তাহলে মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর, এখানে কিন্তু গোদাবরী নদীর উৎপত্তি স্থল। এবং এই নদীর পাশে একটা শহর অবস্থিত, তার নাম নাসিক অবস্থিত এখানে। তাহলে মহারাষ্ট্রের যে নাসিক, সেই নাসিক শহর অবস্থিত কিন্তু গোদাবরী নদীর ধারে। তাই তোমরা এগুলো দেখে নেবে সব।
পরেরটা দেখি, পক প্রণালী কোথায় অবস্থিত? তাহলে পক প্রণালী আমাদের এখানে ভারতবর্ষ, আর এখানে আমরা বলি শ্রীলঙ্কা। তাহলে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মাঝে একটা প্রণালী আছে, প্রণালী বা চ্যানেল বা স্টেট, সেই প্রণালীর নাম কিন্তু পক প্রণালী। পক প্রণালী। তাহলে ভারতবর্ষ আর শ্রীলঙ্কার মাঝে আছে কি বলতো? পক প্রণালী। কি হবে? পক প্রণালী। আমার কি হবে? তাহলে ভারত এবং শ্রীলঙ্কা, পক প্রণালী। রিং অফ ফায়ার কোথায় দেখা যায়? দেখো, রিং অফ ফায়ার দেখা যায় প্রশান্ত মহাসাগরে। তো রিং অফ ফায়ার মানে মনে রাখবে যে আমাদের প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের চারিপাশে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে চারিপাশ, এই চারিপাশ জুড়ে সবচেয়ে ভূমিকম্প হয়, অর্থাৎ পৃথিবীর 90% ভূমিকম্প এই প্রশান্ত মহাসাগরের চারিপাশে হয়। আবার যত ধরনের আগ্নেয়গিরি দেখতে পাবো আমরা, এই সমস্ত আগ্নেয়গিরি প্রায় 75% আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরি কিন্তু আমরা কোথায় কোথায় পাই বলতো? এই প্রশান্ত মহাসাগরের আশেপাশে দেখতে পাই। এই কারণে একে বলা হয় কিন্তু রিং অফ ফায়ার একটা নাম দেওয়া হয়, যেখানে খুবই ডেঞ্জারাস একদম, অর্থাৎ খুবই ভয়ঙ্কর জায়গা। তাহলে কোথায় উত্তর? আমার প্রশান্ত মহাসাগর। তাই রিং অফ ফায়ার আমরা দেখতে পাই প্রশান্ত মহাসাগরে। তারপর দেখো, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কোথায়? উত্তর পূর্ব অঞ্চল। তাহলে ভারতের উত্তর পূর্ব অর্থাৎ এইদিকে, এইদিকে ভারতের এইদিকে, তাহলে এইখানে কোন যে চাষাবাদ হয় তাকে কি বলা হয়? মনে রাখবে, ভারতের উত্তর পূর্ব দিকে একটা চাষ হয়, তার নাম কিন্তু ঝুম চাষ। তাহলে কি উত্তর হবে আমার? ঝুম চাষ। তাহলে এই ঝুম চাষটা কোথায় হয়? তুমি বললে যে স্যার উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত। তাহলে উত্তর পূর্ব ভারতে হয় ঝুম চাষ। তাহলে এই ঝুম চাষ তাহলে কোন কোন রাজ্যে হয়? পরীক্ষায় বারবার এসছে, আসাম, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, তাহলে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর, এবং মণিপুর। তাহলে উত্তর পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড, এবং নাগাল্যান্ড, নাগাল্যান্ড। তো এই সমস্ত রাজ্যে কিন্তু আমরা দেখতে পাবো ঝুম চাষ দেখতে পাবো না। কি বলো? ঝুম চাষ। পরীক্ষায় প্রচুর এসছে কিন্তু প্রশ্নটা এটা। তারপর দেখো, কোন মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা সর্বাধিক? দেখো, কোন মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা সর্বাধিক? মনে রাখবে সবসময় রেগুর, রেগুর মৃত্তিকায় বা রেগুর মাটিতে, রেগুর মাটিতে সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতা থাকে। রেগুরের আরেকটা নাম মনে রাখবে কৃষ্ণ মৃত্তিকা, একে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা, বা আমরা বলবো ব্ল্যাক সয়েল, ব্ল্যাক, ব্ল্যাক সয়েল। ওকে, তাহলে সর্বাধিক জল ধারণ ক্ষমতা থাকে আমার কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকাতে। এবার দেখো, এই যে রেগুর মৃত্তিকা পরীক্ষায় দেবে যে কৃষ্ণ মৃত্তিকা রেগু মহারাষ্ট্রে কি নামে পরিচিত? রেগুর নামে পরিচিত। অর্থাৎ তাই রেগুরটা কোথায় নামে পরিচিত, কোথায় অবস্থিত? রেগুর শব্দটি মনে রাখবে মহারাষ্ট্র, মনে রাখবে মহারাষ্ট্র। এবং দেখো, এই যে কৃষ্ণ মৃত্তিকা, এই কৃষ্ণ মৃত্তিকায় সবচেয়ে চাষ ভালো হয় তুলো চাষ, বলো তো? তুলো চাষ। তাহলে প্রত্যেকটা প্রশ্ন লক্ষ্য রাখবে। তাহলে রেগুর সয়েল আরেকটা নাম কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। এই রেগুর কোথায় নাম? মহারাষ্ট্রের নাম। রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকায় কোন চাষ ভালো হয়? আমার ভালো চাষ হয় তুলো চাষ। তার উত্তর কি হয় বলো? রেগুর মাটিতে। গ্রানাইট কোন ধরনের শিলা? মনে হবে এই যে গ্রানাইট পরীক্ষায় এসছে তোমাদের, গ্রানাইট কোন ধরনের শিলা? মনে হবে আগ্নেয় শিলা একটা। তাহলে গ্রানাইট একটা আগ্নেয় শিলা। তারপরে দেখো, ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত কোথায় দেখতে পাই?
দেখো এই যে ল্যাটেরাইট মৃত্তিকা, এই ল্যাটেরাইট মৃত্তিকা তোমরা দেখতে পাবে ভারতের এই মালাবার উপকূলের দিকে। কোথায়? ভারতের মালাবার উপকূলে দেখতে পাবে তুমি ল্যাটেরাইট মৃত্তিকা, মালাবার এবং করমণ্ডল উপকূলে কিছুটা দেখতে পাবে। তো আমরা দেখতে পাবো কোথায়? বিশেষ করে মালাবার উপকূল, মালাবার উপকূল প্লাস করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল। এবং বিশেষ করে যে সময় রাজ্য হয় আমি পাবো কর্ণাটক, তাহলে কর্ণাটক, কেরালা, কেরালা, তাহলে কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, এবং তামিলনাড়ু। এই বিশেষ করে এই তিনটি রাজ্যতে আমরা কিন্তু দেখতে পাই আমার ল্যাটেরাইট মৃত্তিকা। এই বিশেষ করে আরও ভারতের অন্য প্রান্ত দেখতে পাই। আমরা যখন সয়েল পড়বো, মৃত্তিকা পড়বো, তখন আমরা ডিটেলসে জানবো সব। তাহলে এখানে কি উত্তর হবে বলো? তাহলে মালাবার উপকূল হবে। দেখো মালাবার উপকূল। তাহলে ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান কোথায় পাবো আমরা? কোন কোন রাজ্য? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। আর যে আমার উপকূল দেয় বলবো আমরা মালাবার উপকূলে পাই আমরা। চলো পরেরটা দেখি। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ক্যানাল। দীর্ঘতম ক্যানাল বা সেচ খাল কোনটি? মনে রাখবে ইন্দিরা গান্ধী ক্যানাল। তাহলে ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ইন্দিরা গান্ধী ক্যানাল। এবার দেখো এই ক্যানালটি শুরু হয় বা তোমার যে যাত্রা শুরু হয় পাঞ্জাব। কোথায়? পাঞ্জাব। পাঞ্জাবে একটা জায়গা আছে, সেই জায়গাতে কি বলতো একটা ব্রিজ তৈরি করা হয়। এবং কোন নদী? আমরা যদি বলি যে পাঞ্জাবের সুতলেজ, পাঞ্জাবের সুতলেজ ও বিয়াস। তাহলে পাঞ্জাবে সুতলেজ এবং বিয়াস নদীর মিলনস্থলে, বিয়াস নদীর মিলনস্থলে স্থলে একটা ব্রিজ বা ব্যারেজ পাবো। সে ব্যারেজের নাম কি? মনে রাখবে হ্যারাইক ব্যারেজ, হ্যারাইক ব্যারেজ। তাহলে সুতলেজ ও বিয়াস নদীর মিলনস্থলে হ্যারাইক ব্যারেজ থেকে এর উৎপত্তি বা এটি তৈরি করা হয়। করে পাঞ্জাব থেকে শুরু করে একদম রাজস্থান অবধি কেটে নিয়ে আসা হয়। রাজস্থান। ঠিক আছে। তাহলে পাঞ্জাবের সুতলেজ ও বিয়াস নদীর মিলনস্থলের হ্যারাইক ব্যারেজ থেকে শুরু করে, তাহলে পাঞ্জাব থেকে শুরু করে একদম কোথায়? একদম রাজস্থানকে কেটে নিয়ে আসা হয় বা এর ক্যানালটা তৈরি করা হয়। পরীক্ষায় কিন্তু বারবার দিয়েছে যে ইন্দিরা গান্ধী ক্যানাল কোন দুটি রাজ্য শেয়ার করে? মনে রাখবে পাঞ্জাব এবং রাজস্থান। কোথা থেকে শুরু হয়? তাই সুতলেজ ও বিয়াস নদীর মিলনস্থল থেকে। বা কোন ব্যারেজ নাম? হ্যারাইক ব্যারেজ নামের। 26 নম্বর দেখো, ভারতে চন্দন কাঠ কোন ধরনের অরণ্যে পাওয়া যায়? দেখো এই যে চন্দন কাঠ, এই চন্দন কাঠ কিন্তু সবসময় কি বলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ একটা। আর চন্দন কাঠ কি? একটা ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। এবং এই চন্দন কাঠ আমরা সবচেয়ে দেখতে পাই কর্ণাটকে। কর্ণাটক। আমার দুটোই প্রশ্ন এসছে কিন্তু। তাহলে চন্দন কাঠ এক ধরনের ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ এবং এটি আমরা সবচেয়ে দেখতে পাই কোথায়? কর্ণাটকে সবচেয়ে বেশি। তাই সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি মনে রাখি আমরা কর্ণাটক। চলো পরেরটা দেখি আমরা। রাউরকেলা ইস্পাত কারখানা 1959 সালে কোন দেশের সহায়তায় স্থাপিত হয়? মনে রাখবে জার্মানি। উত্তর কি হবে আমার? জার্মানি উত্তর হবে। ভারতের কোন স্থানে জারোয়া এবং ওঙ্গে উপজাতি দেখা যায়? তাহলে জারোয়া এবং ওঙ্গে উপজাতি আমরা দেখতে পাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তাহলে কোথায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এবং দেখো আরেকটা তোমাদের পরীক্ষা আসে সম্পেন। সম্পেন উপজাতি। তো সম্পেন উপজাতি আমরা বিশেষ করে দেখতে পাই মনে রাখবে নিকোবর দ্বীপপুঞ্জে, নিকোবর দ্বীপে দেখতে পাই আমরা। তাহলে এখানে কি বলো? জারোয়া ও ওঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এবং বিশেষ করে আন্দামানে আমরা দেখতে পাই, ওঙ্গে এবং জারোয়া। এবং নিকোবর দ্বীপে বিশেষ করে আমরা দেখতে পাই কি বলো? সম্পেন উপজাতি দেখতে পাই। কি বলো? সম্পেন উপজাতি। চলো পরেরটা দেখি। ন্যাশনাল হাইওয়ে
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কোন বছর কাজ শুরু করে? মনে রাখবে 1995। উত্তর কি হবে? 1995। আজকে আমাদের লাস্ট প্রশ্নটি দেখো, ভারতের প্রথম নিজস্বভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে ভারতের প্রথম নিজস্বভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মনে রাখবে কালপাক্কাম। কোথায়? কালপাক্কাম। এবং এই কালপাক্কাম অবস্থিত তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত আমার কালপাক্কাম। আচ্ছা, তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত কি বলো? কালপাক্কাম। এবার দেখো পরীক্ষা যে প্রশ্ন করে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি, আমরা বলবো তারাপুর। তাহলে ভারতের প্রথম তার কি বলতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? তারাপুর। এবং এই তারাপুর কোথায়? মহারাষ্ট্রের ট্রম্বে। মহারাষ্ট্রের ট্রম্বে। তাহলে এই প্রশ্ন তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে আমার এখানে উত্তর হবে কালপাক্কাম। যদি পরীক্ষায় আসে কালপাক্কাম কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। যদি পরীক্ষায় আসে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? তারাপুর। কোথায় অবস্থিত তারাপুর? মহারাষ্ট্রের ট্রম্বে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 30টা এমসিকিউ হলো, এবং পরবর্তীকালে আমরা অনেক এমসিকিউ নিয়ে আসবো। তোমরা আমাদের চ্যানেল যুক্ত হও এবং প্রত্যেকদিন ভিডিও দেখতে পাবে, অসংখ্য ভিডিও দেখতে পারবে, ম্যাথ, জিএস, জিকে, তারপর তোমার হচ্ছে ইংলিশ, সব